রুদ্রনীল কাঞ্চনাদের যে ভাবনা চিন্তা তার বাইরে অন্ততপক্ষে প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু বাদশাহ ভাবনা। ইতিহাস কাদের মনে রাখবে বলে আপনার মনে হয়? সব্যসাচী চক্রবর্তীর কথা তুমি যদি বলো, বাদশাহ মৈত্রের কথা যদি বলো, অনিক দত্তের কথা যদি বলো, এই মানুষগুলো কিন্তু সত্যি বলতে কি যে এরা বামপন্থী ভাবনা চিন্তা প্রকাশ্যে বলেন যে আমরা বামপন্থী চিন্তা ভাবনায় বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলায় শাসন হয়ে উঠে আসলেন, তারপরে আমাদের নাগরিক সমাজের সলিল সমাধি বা মৃত্যু ঘটলো। সমাজের সব মানুষ কিন্তু বুদ্ধিজীবী নয়, মানে সমাজের সেই মানুষগুলোইকেই আমরা বুদ্ধিজীবী বলবো যে মানুষগুলোর খাবার দাওয়া নিয়ে চিন্তা করতে হয় না, অথচ তারা মানে বৌদ্ধিক জায়গা থেকে প্রশ্ন করতে পারেন, স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন, সমাজ গঠন নিয়ে প্রশ্ন করতে পারেন, রাজনৈতিক জীবন নিয়ে প্রশ্ন করতে পারেন। একজন কৃষকের পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ তাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত দৈহিক পরিশ্রম করে তার নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকতে হয়। একজন শ্রমিকের পক্ষে সম্ভব হয় না তার বৌদ্ধিক জায়গা থেকে তুমি যদি বলো, অথবা তার যদি তুমি দৈনন্দিন জীবনের দিক থেকে দেখো, সকাল থেকে রাত্র পর্যন্ত উদয়স্ত পরিশ্রম করতে হয়, তার অত সময় অবকাশ নেই রাষ্ট্র নিয়ে ভাবার, সমাজ নিয়ে ভাবার, রাষ্ট্র নিয়ে প্রশ্ন করার, সমাজ নিয়ে প্রশ্ন করার। ফলে এমনই একটা নাগরিক জীবন বা নাগরিক সমাজ অল্প সময়ের জন্য পশ্চিমবাংলায় আমরা পেয়েছিলাম। সেটা সিঙ্গুরের আন্দোলনের পর থেকে শুরু হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতা পর্যন্ত টিকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলায় শাসন হয়ে উঠে আসলেন, তারপরে আমাদের নাগরিক সমাজের সলিল সমাধি বা মৃত্যু ঘটলো। দেখো, খুব পরিষ্কার করে বলতে চাই, এর বাইরে আরেক ধরনের মানুষ আমরা দেখেছি যারা আদর্শগত কারণে কিন্তু রাজনীতি করেন বা রাজনীতির ধারায় যুক্ত থাকেন, এবং তারা কিন্তু দল ক্ষমতায় আছে কি ক্ষমতায় নেই সেইটা নিয়ে ভাবিত না, তারা বিশ্বাস করেন আদর্শগত ভাব থেকে। ফলে সুযোগ সুবিধার বাইরে গিয়েও দল ক্ষমতায় নেই, রাজনীতি ক্ষমতায় নেই, তারপরেও তারা থাকেন। উষশ্রী চক্রবর্তীকে নিয়ে আমি সম্প্রতি একটা পোস্ট করেছি, আমি শ্রীলেখা মিত্রকে নিয়ে পোস্ট করেছি, সব্যসাচী চক্রবর্তীর কথা তুমি যদি বলো, বাদশাহ মৈত্রের কথা যদি বলো, মানসী সিনহার কথা তুমি যদি বলো, রাহুল চক্রবর্তীর কথা তুমি যদি বলো, রাহুল ব্যানার্জির কথা যদি তুমি বলো, অনিক দত্তের কথা যদি বলো, এই মানুষগুলো কিন্তু সত্যি বলতে কি যে এরা বামপন্থী ভাবনা চিন্তা প্রকাশ্যে বলেন যে আমরা বামপন্থী চিন্তা ভাবনায় বিশ্বাস করি। এদের জীবনে অনেক রকম ঘাত প্রতিঘাত এসছে। অনিক দত্তের জন্য আমরা গলা ফাটিয়েছি যে তার কিভাবে ভূতের ভবিষ্যৎ কিভাবে আটকে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা দেখেছি তিনি হল পাননি, মানে কার্যত তাকে তিনি আদালতে যেতে হয়েছিল, সুপ্রিম কোর্টের রায়ে তাকে পরে ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল। এবং সেই সময় আমরা কিন্তু যারা প্যানেলিস্ট হিসাবে থাকি আমরা কিন্তু সরব হয়েছিলাম। ফলে এই মানুষগুলো কিন্তু শাসক দলের চোখ রাঙানিকে উপেক্ষা করেও তারা যে মতাদর্শে বিশ্বাস করেন, সুযোগ সুবিধের উপেক্ষা করেই আমি জানি তাদেরকে অনেককে অফার করা হয়েছিল মানে তৃণমূলের তরফ থেকে যে আপনারা আসুন, আপনারা এই সুযোগ পাবেন, ওই সুযোগ পাবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সমস্ত সুযোগ সুবিধা মানে অফার, তৃণমূলের থেকে পাওয়া অফারকে উপেক্ষা করে এই উষশ্রী চক্রবর্তীরা, এই অনিক দত্তরা, এই রাহুল ব্যানার্জিরা, বাদশাহ মৈত্ররা, মানসী সিনহারা, এরা কিন্তু থেকে গেছেন, শ্রীলেখারা কিন্তু থেকে গেছেন। এবং আদর্শের জন্য আমি লক্ষ্য করি যে আমি একটু মানে একটা কারণে উচ্ছ্বসিত ওদের ব্যাপারে। আমি লক্ষ্য করি এদের পার্টি কিচ্ছু দেয় না, কিন্তু এই যে উষশ্রীকে আমি দেখলাম যে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচার করছে, এই নদিয়াতে গিয়ে প্রচার করছে দলীয় প্রার্থীর জন্য, বিভিন্ন জায়গায়, এবং এরা মানে এত নীরবে একটা সাধারণ গাড়িতে গিয়ে কর্মী সমর্থকদের সাথে কথা বলে, এরা তো সত্যি সেলিব্রিটি এবং এদের একটা নিজস্ব পরিচয়, আলাদা পরিচয় আছে। এই বাদশা কিন্তু কখনোই আমি দেখিনি যে হাম্বরি ভাব আছে, উষশ্রীর মধ্যে কখনোই আমি দেখিনি হাম্বরি ভাব আছে, বরঞ্চ বিনয়ের সাথে এরা মানুষের সাথে মেশেন, উদাহরণ হয়ে থাকেন। পশ্চিমবাংলার অন্য শিল্পীরা যদি যে কোনো রাজনীতি করতে পারে, যদি তৃণমূল কংগ্রেসের রাজনীতি হরনাথ চক্রবর্তী করেন, অন্যায় তো কিছু নয়, মানে তিনি করতেই পারেন, কিন্তু তারা যে আচরণ তাদের মধ্যে আমি মাঝে মাঝে দেখি, শোভা প্রসন্নের যে আচরণ দেখি, কখনো জোর হাত করে পায়ে পড়ে যাচ্ছেন, আবার কখনো তিনি তার ইন্ডিপেন্ডেন্ট ভয়েস রাখেন, মানে এই যে উঠানামা বা এক এক সময় শাসক দলের প্রতি মানে আস্থা দেখাতে গিয়ে এমন শব্দ ব্যবহার করছেন, এমন বডি ল্যাঙ্গুয়েজ করছেন, মঞ্চের মধ্যে এমন
অবস্থান নিচ্ছেন, যে নিয়ে লোকে হাসি ঠাট্টা করছে, আমার মনে হয় সেইটা কিন্তু খুব সিরিয়াসলি ভাবা উচিত। যে কোনো শিল্পী, আমার মনে হয় তার একটা রিজিড মেরুদণ্ড, মানে সোজা মেরুদণ্ড থাকা উচিত, এবং একই সাথে তার বিনয় ভদ্র স্বভাব থাকা উচিত। আমার মানে আরো কিছু শিল্পী সেই সময় ছিল, রূপাঞ্জনা বলে আরেকটি শিল্পী মনে হয় ছিল না, রূপা 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 ব্যানার্জি, না, রূপা রূপাঞ্জনা, ব্যানার্জি ঠিক আছে, কাঞ্চনা বসে মৈত্র, আছে। কাঞ্চনা মৈত্র। কাঞ্চনা, হ্যাঁ কাঞ্চনা, সরি আমি সরি, কাঞ্চনা মৈত্রের নাম বলতে চেয়েছি, কাঞ্চনা মৈত্রের নাম আমি বলতে চেয়েছি, এবং তিনিও এসছিলেন। ফলে এই ধরনের মানুষগুলো এসছিলই হলো যে ভাই, মানে নতুন একটা রাজনৈতিক দল বিজেপি, এবং তারা রাজ্যে ক্ষমতায় আসলে আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করব। আমি বলছি এই ক্যাটাগরির বাইরে, অর্থাৎ রুদ্রনীল, মানে কাঞ্চনাদের যে ভাবনা চিন্তা, তার বাইরে অন্ততপক্ষে প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু বাদশাহ ভাবনা। দল ক্ষমতায় নেই, বাদশাহ কিন্তু এক জায়গায় রয়েছে। সব্যসাচী চক্রবর্তী দল ক্ষমতায় নেই, তিনি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আমি উষস্বী চক্রবর্তী দল ক্ষমতায় নেই, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। শ্রীলেখা মিত্র এক জায়গায় দাঁড়িয়ে আছে। বিমল চক্রবর্তী থেকে শুরু করে এরকম, মানে এইরকম মানুষও আছে। আমি বলছি যে মানে তারাও কাজ পাচ্ছেন না, তার মানে শ্রীলেখাও কাজ পাচ্ছেন না, মানে বহু মানুষ কাজ না পেয়ে আবার অবসরও নিয়ে নিয়েছেন। ফলে তারা কিন্তু মাথাটাকে নোয়াননি, তারা কিন্তু তাদের যে রাজনীতির বিশ্বাস ভাবনা সেখানেই থেকে গেছেন। দপ করে বিজেপিতে চলে যাওয়া, তৃণমূলে চলে যাওয়া এবং সুযোগগুলোকে খোঁজা, এইটা চেষ্টা কিন্তু তারা করেননি। ফলে বুদ্ধিজীবীর নানা ক্যাটাগরি মানুষ দেখতে পাচ্ছে, এবং এই বুদ্ধিজীবীদের একটা বড় অংশ যে শাসক দল তার মতন করে কিনে নিয়েছে এবং তাদেরকে ব্যবহার করছে, সেটা কিন্তু দুর্ভাগ্যের। কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রটা কিন্তু দাঁড়িয়ে থাকে এই নাগরিক জীবনে যারা বুদ্ধিজীবী তাদের নিরপেক্ষ ভূমিকার উপর। এই নিরপেক্ষতার অভাব কিন্তু পশ্চিমবাংলার গণতান্ত্রিক ব্যবস্থায় বা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় খুব প্রখরভাবে ধরা পড়ছে। ইতিহাস কাদেরকে মনে রাখবে? একদিকে বাদশাহ মৈত্র, বিমল চক্রবর্তী, এরা যারা সন্দেশখালিতে ছুটে গেছিলেন, তারা মা বোনেদের সাথে কথা বলেছেন, তারা রিপোর্ট দিয়েছেন নির্দিষ্ট মহলে। পাশাপাশি এই শ্রেণীর বুদ্ধিজীবীরা যারা ক্যাকাছিছি করেন, প্রেস ক্লাবে কিছুদিন আগে দেখলাম একটা প্রেস কনফারেন্সও তারা অর্গানাইজ করেছিলেন। ইতিহাস কাদের মনে রাখবে বলে আপনার মনে হয়? ইতিহাস আমি বলছি আবারও, যাদের নাম আমি বললাম সেগুলো আদর্শগত জায়গা থেকে সিপিএম বা বামপন্থী করে তাদের কথা বললাম। সেই ক্যাটাগরিরা প্রত্যেকে বুদ্ধিজীবী বা নিরপেক্ষ বুদ্ধিজীবী এই কথা আমি বলছি না। ইতিহাস সত্যি তাকে মনে রাখে যে মানুষটা যে কোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারে। বামেদের বিরুদ্ধেও যারা প্রশ্ন তুলেছিল, তৃণমূলের বিরুদ্ধেও প্রশ্ন তুলেছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে মানুষ মনে রাখে। মিরাতুন নাহার কিন্তু চিরজীবন মনে থেকে যাবে। কবি শঙ্খ ঘোষ চিরজীবন বাঙালি মানুষের মনের মধ্যে থেকে যাবেন। মিরাতুন নাহার কিন্তু বামেদের বিরুদ্ধেও যেমন প্রশ্ন তুলেছিলেন, আবার মিরাতুন নাহার তৃণমূল কংগ্রেসের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারেন, আবার বিজেপির বিরুদ্ধেও প্রশ্ন তুলতে পারেন। কবি শঙ্খ ঘোষ যেমন পরিবর্তনের মুখ হয়ে উঠেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসন ক্ষমতা ভোগ করছে আজকে, তাতে কবি শঙ্খ ঘোষের বিরাট অবদান অবশ্যই আছে। আবার এই শঙ্খ ঘোষ প্রশ্ন তুলেছিলেন, দেখ খুলে তোর ত্রিনয়ন, হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। এই প্রশ্নটাও তিনি তুলেছিলেন যে কিভাবে অন্যায় অবিচার অত্যাচারের মধ্য দিয়ে নির্বাচন পশ্চিমবাংলায় হয়, শাসক দলের নির্যাতনের চরিত্রটাও তিনি তুলে ধরেছিলেন। ফলে মানুষ সেই তাদেরকেই মনে রাখে যারা রাজনীতি ভেদে, অর্থাৎ কে শাসন করছে, কি মানে কারা শাসন করছে তার প্রতি পক্ষপাতিত্ব না হয়ে দলদাসে পরিণত হয়ে প্রশ্ন তুলতে পারে। সমাজ তাকে মনে রাখে, ইতিহাস তাকে মনে রাখে। শঙ্খ ঘোষ অমর থাকবেন, কিন্তু কবি সুমন অমর থাকবেন না সামাজিক মানে চিন্তাবিদ হিসাবে। অবশ্যই মানুষ থেকেই মানুষ বেরোয়, বিরুদ্ধতায় ভিড় বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু সিদ্ধারায়। শ্রীজাত লিখেছিলেন যে শ্রীজাত এখন আর কবিতা লেখেন না। কেন লেখেন না বিশ্লেষণ করলেন বিশ্বনাথ চক্রবর্তী। সরকার নির্বিশেষে প্রশ্ন তোলায় যে বুদ্ধিজীবীদের কাজ, তারা সিলেক্টিভ হয়ে যাচ্ছেন বা কোথাও গিয়ে মিউ মিউ করে তৃণমূলপন্থী হয়ে যাচ্ছেন সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এটা সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, সময়ের অবক্ষয়। ভাবলে খারাপ লাগে বিশ্বনাথ দা। এবং আপনারা কি ভাবছেন এদের নিয়ে নিঃসন্দেহে একটু জানাবেন, কমেন্টে একটু লিখবেন। ধন্যবাদ।